আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব কনক্রিটে যে কিউরিংটা করা হয়, এই কিউরিং কি পদ্ধতিতে কি ভাবে করা যায় সেই পদ্ধতিগুলা। টাইপস অফ কিউরিং এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নর্মাল কিউরিং আর একটা স্টিম কিউরিং। তো নর্মাল কিউরিং কি আছে? স্পেয়ারিং, পন্ডিং, কভারিং উইথ ওয়েট ম্যাটেরিয়ালস, মেমব্রেন কিউরিং, আর হচ্ছে লাস্টে আছে হচ্ছে স্টিম কিউরিং। এটা হচ্ছে আর একটা পদ্ধতি। তো এগুলো একটু আমরা ফিগার দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে যেটা আছে স্পেয়ারিং। স্পেয়ারিং যে সিস্টেমটা, যে এখানে যে কনক্রিটটা থাকে, কনক্রিটের উপরে যে পানি দিয়ে স্প্রেটা করা হয়, এটাই হচ্ছে মূলত স্পেয়ারিং কিউরিং। আচ্ছা, আর পন্ডিং কিউরিংটা কি? এটা সাধারণত আমরা ছাদের যে কিউরিংটা সেটা দেখা যায় যে ছাদের উপরে এরকম ভাবে চেম্বার করে, যে এর ভিতর পানি বাদ দেওয়া হয়, মানে এই যে সব দিকে এরকম বাদ দিয়ে পানির ভিতরে দেওয়া হয়। এখান থেকে হচ্ছে পন্ডের যে কিউরিং হয়, আবার নিচে শাটারিং করার পর ওইখানে নিচে স্প্রে করা হয়। স্প্রে করেও সেটা কিন্তু কিউরিং করা যায়। মানে এই কিউরিং এইভাবে করার কারণ হচ্ছে যেন এর ভিতরে, কনক্রিটের ভিতরে যে পানিটা আছে সেই পানিটা যেন বের না হয়ে যায়। আবার এই স্পেয়ারিং করা হচ্ছে যে এই সারফেসে যদি, মানে সারফেসে করা হচ্ছে কেন, যে যে হিটটা আছে বা যে বাতাসে যে হিউমিডিটিটা কম আছে, যার কারণে এই বাইরের যে সারফেসের থেকে প্রথমে পানিটা বাষ্প হয়ে উড়ে যায় কনক্রিটের, তারপর ভিতর থেকে পানিটা পরে বের হতে থাকে। তো এটা যেন না হয়, যেন সারফেসে পানিটা দেওয়া হয়, বা পানি যদি মানে জলীয় বাষ্প হয়ে উড়ে যেতে চায়, তো সেক্ষেত্রে যেন সারফেসের পানিটাই যায়, ভিতরে যেন না যেতে পারে। এরপর হচ্ছে কভারিং উইথ ওয়েট ম্যাটেরিয়ালস। এভাবে করা যেতে পারে যে কোনো চট বা কোনো কাপড় দিয়ে এভাবে যদি পেঁচিয়ে দেওয়া হয়, পেঁচিয়ে পরে পানি দিয়ে ভিজিয়ে দিলে জিনিসটা কিন্তু এভাবে কিউরিং করা পসিবল। আচ্ছা, মেমব্রেন কিউরিংটা কি? এটা কোনো পানি দেওয়া হয় না, এটা কিন্তু এই যে পলি দিয়ে আটকানো হয়। এভাবে পলিতে উপরে আটকাই দেওয়া হয়। আটকিয়ে দিলে কি হয়, যে এই ভিতরের যে পানিটা আছে সেটার বের হয়ে যেতে পারে না। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন বাংলাদেশে এমন ওয়েদার হয় যে বাতাসে হিউমিডিটির পরিমাণ খুবই কম থাকে, প্রচণ্ড গরম, তো সেই ক্ষেত্রে কনক্রিট যদি কাস্টিং করা হয়, সে কাস্টিং করার সাথে সাথে যখন মানে ইনিশিয়াল সেটিংটা হয়ে যাবে, সেই সেটিং হয়ে যাওয়ার পর উপরে কিন্তু এভাবে পলিথিন দিয়ে মানে ঢেকে দিতে হবে। এর কারণ হচ্ছে এই কনক্রিটের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু না হলে বের হয়ে যাবে, এটা থাকবে না। আর এই কনক্রিটের পানি যখন এই 3-4 ঘন্টার ভিতর যদি বের হয়ে যায়, তখন দেখা যাবে এটা ড্রাই হয়ে ক্র্যাক চলে আসবে। ওই অবস্থায় কিন্তু কনক্রিটে ক্র্যাক চলে আসে। এই জন্য যেন ওইরকম প্রচণ্ড গরমে এর ভিতরের পানিটা বের হতে না পারে, সেজন্য অবশ্যই পলিতে উপরে ঢেকে দিতে হবে। আর এটাও কিন্তু এক ধরনের কিউরিং। এই কিউরিংটা হচ্ছে ফাইনাল সেটিং হয়ে যাওয়ার পর এরপরে এভাবে ঢেকে দেয়, ওর ভিতরে পানি যেন বের হতে না পারে। আচ্ছা, এবার আসি হচ্ছে স্টিম কিউরিং। স্টিম কিউরিংটা হচ্ছে এরকম একটা চেম্বার থাকে, যে চেম্বারের ভিতর, মানে এটা দেখা যায় যে যদি প্রিকাস্ট পাইল হয় বা কোনো ব্লক থাকে, সেটা এভাবে ভিতরে ঢুকে দেওয়া হয়। ঢুকে দেওয়া হলে ওই পাশ দিয়ে স্টিম দেওয়া হয়। স্টিম মানে জলীয় বাষ্প টাইপের এরকম, এই পাশ দিয়ে স্টিম ঢুকে আর এই পাশ দিয়ে স্টিমটা বের হয়ে যায়। এখন যেটা হয়, এই যে যখন স্টিমটা ঢুকে ভিতরে, এইটাতে কিন্তু এক ধরনের মানে টেম্পারেচারটা বৃদ্ধি পায়। এই টেম্পারেচার বৃদ্ধি হওয়ার ফলে এই স্টিম মানে স্টিমের যে সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে এটা খুব দ্রুত কিউরিং হয়। এবং এটা কিন্তু খুব ভালো একটা পদ্ধতি, কারণ এই যে মানে টেম্পারেচার যত বৃদ্ধি থাকবে, কিউরিংটা তত ভালো হবে। এই জন্য এই স্টিমের সাথে যখন এই টেম্পারেচারটাও বৃদ্ধি পায়, তো এই স্টিম, জলীয় বাষ্প এবং এই টেম্পারেচার সব কিছু মিলে এটা খুব দ্রুত কিউরিংটা, দেখা গেল 8 দিন, 10 দিন বা 12 দিনের মধ্যেই এটা ম্যাচিউর কনক্রিট তৈরি হয়ে যায়। তো এই ছিল কিউরিংয়ের যে বিভিন্ন পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা।